হরিবোল। প্রিয় দেশবাসী, আজ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসেছি বুক ভরা কষ্ট, চোখ ভরা জল নিয়ে, হৃদয়ের এক কঠিন প্রশ্ন নিয়ে। সনাতনী বাংলাদেশ হিন্দুদের জন্য নিরাপদ এবং যে অনাকাঙ্ক্ষিতভাবে একের পর এক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার কয়েকটি উদাহরণ নিয়ে এবং দু একটি কথা বলার কাছে কিছু কথা তুলে ধরার জন্য। এবং শুধু বাংলাদেশ সরকার নয়, সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সনাতনী নয়, সারা পৃথিবীর মানুষের কাছে এই প্রশ্নটা তুলে ধরার জন্য যে এটা আমাদের একান্ত। আমি ভাবিনি, অনেকদিন লাইভেও আসছি না এবং অনেক দিন ধরে কোনো কথা বলছি না, আমি কোনো সংগঠনেও যাচ্ছি না। তবে আজ গতকালকের যে ঘটনাটা দেখে আর চুপ থেকে থাকার কোনো সময় নেই, চুপ থাকার কোনো অপশনই নেই। এজন্যই আজ আমি লাইভে আসছি। যেখান থেকে আমার লাইভগুলো দর্শন করছেন এবং যারাই দেখছেন তাদের প্রতি আমার বিনম্র চিত্তে শ্রদ্ধা থাকবে যে কথাগুলো যে বলছি এ কথাগুলো চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে, যাতে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার তার কানে যায় এবং আইন উপদেষ্টা যিনি তার কর্ণগোচর হোক এবং সারা পৃথিবীর সভ্য মনুষ্য জাতি যেন জেনে যাক যে বাংলাদেশের সনাতনীদের নিরাপত্তা কতটুকু আছে এবং কি আছে। শুধু এটা নয়, শুধু সনাতনী নয়, বাংলাদেশের যেসব মানবতার মানুষগুলো যারা মানবতা চাচ্ছে তাদেরই আজকে পথে নামতে হচ্ছে এবং তাদেরই বাংলাদেশ থেকে বিতাড়িত করার যে চেষ্টা চলছে সেই অনুপাতে কয়েকটি কথা। গত বছর কয়েক বছর ধরে যে ধারাবাহিকভাবে আমাদের সম্প্রদায় ভয়, নির্যাতন ও বঞ্চনার মধ্যে বসবাস করছে, কিন্তু সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে তা কেবল উদ্বেগজনক নয়, মানবতার বিরুদ্ধে একের পর এক আঘাত চলছে। এই মানবতাবাদী যারা বলেন আমরা মানবতায় বিশ্বাসী, আমরা মানবতার মধ্য দিয়ে বাঁচতে চাই, কিন্তু এই যে কয়েকটা নেক্কারজনক ঘটনা ঘটে যাচ্ছে এই মানবতার মানুষগুলোকেও খুঁজে পাচ্ছি না। এবং যারা মানবতার কথা বড় বড় বলছে কিন্তু এখানে তারা নিরুপায় এবং কেন চুপ আমি বুঝতে পারছি না। যেমন সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি নির্মম ঘটনার উদ্ধৃতি দিচ্ছি, গতকালকে থেকে শুরু করছি, তার আগেরও কিছু কথা বলবো। এবং গতকাল যে একটা ঘটনা ঘটে গিয়েছে, যে ঘটনাটা হৃদয় বিদারক, যে বাংলাদেশের ভাবমূর্তি নয়, শুধু বাংলাদেশের শিক্ষা খাত থেকে শুরু করে বাংলাদেশের আইন প্রশাসন যে কোনো জায়গা থেকেই যারা একটু মানবের কল্যাণে কাজ করছে তাদেরই নির্মূল করার চেষ্টা করছে এবং তাদেরই প্রতিহত করার চেষ্টা করছে, বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বনকারীদের বেশিরভাগ। 5ই আগস্টের পর থেকে, তার আগে থেকেই বাংলাদেশের, তারও অনেক আগে থেকেই, শুধু 5ই আগস্ট না, তারও অনেক আগে থেকেই, কিন্তু কেউ কারো কথা শুনছে না। আর বিশেষ করে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের অবস্থা খুব ভয়ানক। যে অবস্থাটা কোনো যে মানবতার মানুষগুলো যারা মানবতা চাচ্ছে, যারা বাংলাদেশে কোনো সংঘাত চাচ্ছে না, তাদের কোনো পাত্তা না দিয়ে বাংলাদেশের মধ্যে এখন নৈরাজ্য এবং সন্ত্রাসী কার্যকলাপই বেশিরভাগ কর্মকাণ্ড চলছে। তার একটা দৃষ্টান্ত দিচ্ছি, কোর্ট আদালত থেকে শুরু করে শিক্ষা অঙ্গন পর্যন্ত কোনো জায়গায় এখন মানবতা নেই, মানবতা হারিয়ে গেছে এবং কোনো আইনের সুশৃঙ্খল ব্যবস্থাও নেই। কারণ আইনও যেন কিছু ব্যক্তির কাছে মাথা নত করে দাঁড়িয়ে আছে। আইন মনে হয় পোষা কুকুরের মতো প্রভুভক্ত হয়ে গেছে কিছু সন্ত্রাসী কার্যকলাপের কাছে। তার প্রমাণ ঘটছে কিছু। আমি যে কথাটা বলছি দেখুন, যেদিন চিন্ময় কৃষ্ণ দাস যখন গ্রেপ্তার হয়, তারপরে যখন তার পক্ষে যখন উকিল দাঁড়াতে চেয়েছিল, সেখানে যে দাঁড়িয়েছিল তাকে লাঞ্ছিত করা হয় একটা কোর্টের ভিতরে, সেটাতেও কোনো প্রতিবাদ। এবং যে দেশে অন্যায়ের পক্ষে, ধর্ষণের পক্ষে একজন অ্যাডভোকেট পাওয়া যায়, সেই দেশে আর কতটুকু আইনের ব্যবস্থা ভালো আছে তা আমি জানি না। তবে কুশলবরণ চক্রবর্তী যে ঘটনাটা সেটা গতকাল দেখলাম, আর তার আগে চিন্ময় কৃষ্ণ দাসের যেখানে আইন চলছে, প্রশাসন আছে, প্রশাসনের সামনে কি করে একজন লয়ার
আর একজন লয়ারের গায়ে হাত তুললো এবং সেখানে মারামারি ধস্তাধস্তি অনেক কিছু হলো। সে থেকে শুরু করে শিক্ষাঙ্গন পর্যন্ত ছাড় নেই, সব জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ এবং সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাধাবার নিমিত্তে এবং সন্ত্রাসী বিদেশি এজেন্টের দ্বারা এবং অন্য দ্বারা যে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার জন্য যারা ঘটনাগুলো ঘটিয়েছে তার কিছু ইতিহাস তুলে ধরছি এবং কিছু সম্প্রতি কিছু ঘটনা তুলে ধরছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক কুশল বরণ চক্রবর্তী মহাশয়ের সাথে গতকাল পদোন্নতির পরীক্ষা এবং সেই তার যে কার্যালয়ে যাওয়ার পরে পদোন্নতির সাক্ষাৎকার দিতে যাওয়ার সেই অফিসে ঢোকার পরে তার সাথে যে সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে। একজন শিক্ষক, যে শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু সম্প্রীতি ছিল, কিন্তু সেই সম্প্রীতিটাকে ক্ষুণ্ণ করে শিক্ষার জায়গায় যেখানে দাঁড় করিয়েছে, বোধহয় এই বাংলাদেশে আর মানুষের কোনো বসবাস করা সম্ভব হবে না। এদেশ থেকে মানুষ নামক যারা আছে তাদের চলে যেতে হবে। শুধু অমানুষ জানোয়ারগুলো প্রশাসনিক ব্যবস্থাকে আটকে রেখে তারা এই অমানসিকতা এবং সেই অত্যাচার এবং নির্বিচার এবং মানুষের প্রতি মানুষের ঘৃণা ছড়িয়ে দিয়ে, দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে বাংলাদেশটাকে যেন সন্ত্রাসী কার্যকলাপ দিয়ে ঘিরে রাখবে, এটাই চাচ্ছে। অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড সেই একজন শিক্ষককে যেভাবে বাংলাদেশে কুশল বরণ চক্রবর্তীকে হেনস্থা করলেন, এখানে প্রশাসন চুপ। আমরা কিন্তু কুশল বরণ চক্রবর্তীর লাইভে দেখিনি, যারা ঘটিয়েছে তারাই এই লাইভটাকে করেছে এবং তারাই ভিডিও করছে। সেই লাইভ থেকেই আমরা যতটুকু পেয়েছি তাতে দেখলাম শিক্ষার মান কত নিচে নেমে গিয়েছে এবং কতটা নিম্নগতি হয়েছে। এখানে বিবেকবান ক্ষমতাসীন দলগুলো কোথায়? তারা কিন্তু এখন কোনো কথা বলছে না। দ্বিতীয়তে দেখুন, বাংলাদেশে ঘটে যাওয়া যে সম্প্রীতি, অনেক শিক্ষকের গলায় জুতোর মালা দিয়েছে, অনেক শিক্ষককে 5ই আগস্টে পরে জোর করে পদত্যাগ করিয়েছে। এ নিয়ে সরকার এই পর্যন্ত কোনো কথা বলেনি। হিন্দু মুসলমানের কথা বলছি না, আমি বলছি শিক্ষা জাতির মেরুদণ্ড একজন শিক্ষক, সে কোনো অংশেই ধর্মীয় গুরুর চেয়ে কোনো অংশে কম নয়। যদি আক্ষরিক জ্ঞান না থাকতো তাহলে ধর্মীয় জ্ঞান কখনো হয় না, বেশি একটা হয় না। আর যতটুকু হয় সেটা নিজের ব্যক্তিগত চলার জন্য, কিন্তু সমাজে চলার নয়। তাহলে একজন শিক্ষককে শিক্ষাগুরুর মর্যাদা কাজী কাদের নেওয়াজ না, সেই শিক্ষাগুরু মর্যাদার সেই কবিতাটা ভুল লিখেছিল বোধহয় ভুল হয়ে গিয়েছে। আজ বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর জন্য ঠিক আছে, কিন্তু বাংলাদেশের জন্য বোধহয় ভুল হয়ে গেছে। কিছু শিক্ষার নামে কিছু অশিক্ষিত লোকগুলো সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তৎসঙ্গে বোধ হয় সরকার যদি এর সাথে জড়ানো না থাকে, সরকার ইচ্ছা করলে 24 ঘন্টার মধ্যে এই অস্ত্রধারী, নামধারী এবং এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে পারে, বাংলাদেশের সুশান্তি ফিরিয়ে দিতে পারে। এটা প্রশাসন এবং অন্তর্বর্তী সরকার, তার অন্তর্বর্তী সরকার আমলের প্রশাসনকে যদি তিনি ব্যবহার করেন এবং যদি সঠিক কাজে ব্যবহার করেন, তাহলে বোধহয় বাংলাদেশের অবস্থাটা ফিরিয়ে আনতে পারতেন। কিন্তু তিনি তো সেটা করছেন না। আমার বোধ হয় ক্ষুদ্র মন থেকে উনি বোধহয় এটার মদতদাতা। যদি মদতদাতা না হবে, একটা কোর্টে, একটা শিক্ষাঙ্গনে এভাবে সন্ত্রাসী কার্যকলাপ হতে পারে না। এটা খুবই দুঃখজনক এবং ঘৃণার চোখে তাকাই যে একজন সরকার, অন্তর্বর্তী সরকার থাকাকালীন শিক্ষার মর্যাদা পাবে না, কোর্টে বসে অবমাননা একজন ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশে সে এমন কোনো খুন করেনি, খুন নিজেরা করেই তার উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে এবং মিথ্যা মামলাগুলো সাজিয়ে সাজিয়ে যেন সনাতনীদের মধ্যে কেউ মাথা তুলে না দাঁড়াতে পারে, এজন্য যে ব্যবস্থা করা হচ্ছে। এবং যে বাংলাদেশের পক্ষে কথা বলবে তাকেই, বাংলাদেশের পক্ষে কথা বললেই, যদি তাদের এজেন্টের কথা শোনা হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বললেই, বাংলাদেশের শান্তির পক্ষে কথা বললেই, মানবতার পক্ষে কথা বললেই যেন তারা শত্রু হয়ে যাচ্ছে এবং তাদেরকে হয়রানি করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। কিন্তু এর আগে শুনলাম কোনো মিথ্যা মামলা নেওয়া হবে না, তাকে গবেষণা এবং তাকে যাচাই বাছাই করা হবে, জাস্টিফাই করে তারপরে মামলা নেওয়া হবে। কিন্তু কোনো থানায় এটা কার্যকর হয়নি। এটা মিথ্যার উপরেই চলছে বাংলাদেশ। এখন কিন্তু সত্যতা কোনো যাচাই চলছে না। সত্যতা যদি যাচাই চলতো তাহলে লালমনিরহাটে কয়েকদিন আগে যে ঘটে যাওয়া এত একজন বয়স্ক লোকের উপরে ধর্ম অবমাননার যে মিথ্যা অভিযোগ দিয়ে কিছু উগ্রবাদী মানুষ, তারা নিশ্চয়ই ধর্ম মানে না। তারা যদি ধর্ম মানত তাহলে
নিশ্চয়ই হাদিস করেন এমন কোনো কথা নেই কাউকে জোর করে এবং এমন অন্যায় অত্যাচার, এটা আমি মানি না। কারণ আমি বাংলাদেশের অনেক মাওলানা, অনেক মুসলিম বাবাদের সাথে, ভাইদের সাথে আমার অনেকবার কথা হয়, এবং এখনো যদি বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব থাকতো তাহলে চলতে পারতাম না। অনেকেই আছে, কিন্তু যারা নামধারী এই ধর্মের লিবাস লাগিয়ে গোপনে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তারা যে এই উগ্রবাদিতা ছড়িয়ে মানুষের সম্পদ, মানুষের ইজ্জত, মানুষকে ঠকানো এবং মানুষকে হেনস্থা করা এবং মানুষকে খুন খারাপি করার যে প্রলোভন এবং যে কাজগুলো করে যাচ্ছে, এটার পিছনে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার এটাকে ইচ্ছা করলে তিনি প্রতিহত করতে পারতেন, কিন্তু করছে না। আরো এটার সাথে তিনি সামিল আছে এবং তার সাথে তিনি যুক্ত আছে। এটা যদি যুক্ত না থাকবে তাহলে যে কথাগুলো আমি বলছি একটু একটু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এবং সারা বাংলাদেশের পৃথিবীর আজকে আমার এই যে লাইভে আসা, এই লাইভটাকে যারা দেখবে তারা সকলে একটু বিবেচনা করবেন। যদি তিনি এটার সাথে সামিল পোষণ না থাকে, যদি ঘোষণা না থাকে, তাহলে কি করে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। লালমনিরহাটে যে মিথ্যা অপমাননা, ধর্ম এই যে অবমাননার নামে যে বৃদ্ধটা এবং তার ছেলেটাকে যেভাবে মারধর করা হয়েছে, এটার বিচার এখনো প্রশাসন দিতে পারেনি। আরো বরঞ্চ প্রশাসনের যে যার কাছে, দারোগার কাছে যাওয়া হয়েছে, তিনিও সেই উগ্রবাদিতা ছড়িয়ে দিয়ে তিনিও নিজে দোষী সাব্যস্ত করেছেন। এবং এমন এমন জায়গায় ক্ষমতাসীন দল প্রশাসনকে এমন এমন জায়গায় কাজে লাগিয়ে যাচ্ছে, তাদের রিজেক্ট মালকেও তুলে এনে এমন এমন জায়গায় লাগিয়ে দিচ্ছে যে যাতে তারা তাদের মতো কাজ করতে পারে। সঠিক কোনো বিচার এবং সঠিক কোনো আইন প্রণয়ন বাংলাদেশে হচ্ছে না। লালমনিরহাটের এটা ঘটে যাওয়া ঘটনাটা দ্বিতীয়তে তুলে ধরছি, অথচ কোনো তদন্ত বা বিচার ছাড়াই হেনস্থা করা হয়। সারা বাংলাদেশে ধর্ম অবমাননার নামে যতগুলো হিন্দুদেরকে অত্যাচার করা হয়েছে, এর মূল কোনো ভিত্তি নেই। নিজেরাই বন্ধু সেজে, বন্ধু করে, আত্মীয় করে, মোবাইলটাকে তার কাছে হাতিয়ে নিয়ে ওই আইডি নাম্বারটা নিয়ে ওই নিজেরাই লেখে আবার তাকে অত্যাচার করা হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। একজন দোষ করতে পারে, কিন্তু বহুবার হচ্ছে। আমরা যদি দিনাজপুর থেকে শুরু করে এইভাবে সারা বাংলাদেশে শুধু ধর্ম অবমাননার নাম দিয়ে যতগুলো হিন্দু পরিবারকে ধ্বংস করা হয়েছে, এর একটা যদি ধর্ম অবমাননা হয়, তাহলে কি ধর্ম কি শুধু ইসলামী ধর্ম? আরগুলো কি ধর্ম নয়? ইতিহাস সাক্ষ্য দিচ্ছে পৃথিবীর সবচেয়ে আগে আসছে সনাতন ধর্ম। এটা ইসলামও স্বীকার করছেন। ইসলামের অনেক, এই বাংলাদেশের যে সেনা প্রধান তিনিও স্বীকার করেছেন যে সনাতন ধর্ম পৃথিবীর সর্ব আগে আসছে। তাহলে যদি ইসলাম ধর্মকে একটা কথা মিথ্যা বানোয়াট করে যদি তাদের ধর্ম অবমাননা হয়, এই বাংলাদেশের বুকে কি সনাতনী ধর্ম নয়? তাদের যে অবমাননা করা হচ্ছে, তাদের দেব দেবতার মন্দির ভাঙা হচ্ছে, মন্দিরে আগুন দেওয়া হচ্ছে, এবং তাদেরকে বিভিন্ন ওয়াজ মাহফিলে পর্যন্ত, মাওলানারা পর্যন্ত সনাতন ধর্ম নিয়ে টোল করছে, কটূক্তি করছে। তাদের এক একটা বিচার কবে হয়েছে, কোন দিন হয়েছে, এই বিচারটা কি করেছে? এটা কি প্রশাসন দেখেনি? এবং এগুলো কি প্রশাসন দেখে না? আর যদি দেখতে চায় তাহলে কবে, কোথায়, কখন আমাদের সিকিউরিটি দেখ, আমরা আসি বলে দিচ্ছি, আমরা একেবারে ইউটিউব থেকে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি এখানে এখানে করছে, তার বিচারগুলোকে আমরা পাচ্ছি না। যেন প্রশাসন ঘুমিয়ে আছে নাকে সর্ষের তেল মেরে। প্রশাসন ঘুমিয়ে আছে। যার এই যে হেনস্থা, এবং এ কেমন আইনের শাসন যে এক পক্ষের আইন থাকবে সংখ্যালঘুদের, এবং যারা সংখ্যালঘু নয়, শুধু যারা দুর্বল তাদের জন্য কি আইন নেই? তাদের জন্য কি কোনো বাংলাদেশে কোনো সুশাসন এবং সুব্যবস্থা নেই? বাংলাদেশের সরকার কি কোনো দুর্বলের জন্য নয়, শুধু সংখ্যাগরিষ্ঠদের জন্য, যারা শুধু মাফিয়াদের জন্য? এদেশে কি কোনো ভালো মানুষের জন্য কোনো আইন নেই? এদেশে কি ভালো মানুষের জন্য কোনো বিচার ব্যবস্থা নেই? ভালো মানুষ কি বাংলাদেশে থাকতে পারবে না? আমি হিন্দু মুসলমান বলছি না, শুধু হিন্দুদের কথা বলছি না, এই বাংলাদেশের জনগণের কথা বলছি। দেখুন আর একটা ঘটনা, কত বড় জঘন্যতম কাজ যে কুমিল্লা মুরাদনগর হিন্দু নারীকে ধর্ষণের পর তা ভিডিও করে ভাইরাল করা। এটা কতটুকু? এইটা কি অন্তর্বর্তী সরকারের চোখে পড়েনি? এটা কি আইন উপদেষ্টার? একে কেন জনসম্মুখে, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, জনসম্মুখে কেন এদের ফাঁসি দেওয়া হচ্ছে না? আর ফাঁসি দেবে কি? এরা তো এটাকে খেলার মতো মনে করছে, এরা পুতুল খেলার মতো মনে করছে। তবে জেনে রাখবেন, ঠেকতে ঠেকতে দেওয়ালে পিঠ একবার ঠেকে গেলে কিন্তু কেউ কখনো তখন পশু, শান্ত পোষা কুকুরও কিন্তু হিংস্র সিংহের মতো হয়ে ওঠে।
হিংস্র সিংহের মতো হয়ে ওঠে, তাহলে ক্ষমতা পেয়ে কিন্তু ক্ষমতাকে এত অপব্যবহার করা ঠিক না, এত অপব্যবহার করা ঠিক না। তাই যে এই যে ক্ষমতাসীন দল এই নারীটাকে যে ধর্ষণ করার পরে ভিডিও করার পরে সেটাকেও এই ন্যাক্কারজনক ঘটনাকে আড়াল করার জন্য ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার, মামলা উঠিয়ে নেওয়ার কিছু তথ্য এসেছে। এগুলো কি? এবং বাংলাদেশে যে সাংবাদিক 95% জন সাংবাদিক এই সনাতনীদের যদি কোনো ঘটনা ঘটে এটাকে কোনো মিডিয়ার সামনে তুলে ধরছে না, এবং কোনো দুর্ঘটনা ঘটলে পরে সেগুলোকে ধরছে না, এরা মিথ্যা কথা বলছে। যারা মিথ্যা সাংবাদিক, এই ভুয়া সাংবাদিক, এদের বিচার কেন হচ্ছে না? এরা কেন এই বিচারগুলো করছে না? এই বিচারগুলো যারা মিথ্যা ঘটনা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে, কিন্তু সঠিক যেখানে আঘাত হচ্ছে, যেটা মানুষের অত্যাচার হচ্ছে, সেটাকে কিন্তু সমাজের বুকে এবং কোনো পত্রিকার বুকে, কোনো খবরের বুকে পাওয়া যাচ্ছে না, সেগুলো দিবে না। কিন্তু দিচ্ছে কি? যেটায় মানুষে দ্বিধাদ্বন্দ্ব বাঁধে, মিথ্যা একটা তুচ্ছ ঘটনাকে মিথ্যা বানিয়ে সাংবাদিকরা তুলে ধরছে। এটারও একটু অবগত হওয়া একান্ত প্রয়োজন। আসিফ নজরুল বাবাজির কাছে আমার একটা নিবেদন থাকবে, তিনি আইন উপদেষ্টা, কিন্তু তিনি যেভাবে আমাদের দিকে নজর না দিয়ে শুধু তিনি এই ঢাকা শহরের মধ্যে গণ্ডিবদ্ধ থাকলে হবে না, তার হাতে সারা বাংলাদেশের প্রশাসনের ক্ষমতা। তাহলে তিনি বোধহয় এটা ভুলে গেছে যে ক্ষমতা পেয়ে যেন তিনি এটা ভুলে থাকে না যে তার উপরে সারা বাংলাদেশের দায়িত্ব। আর না হলে যদি এই দায়িত্ব অবহেলা করে, একদিন এই দায়িত্ব কিন্তু সারা জীবন থাকবে না, সেদিন কিন্তু আপনি ঘৃণার পাত্র হয়ে যাবেন প্রতিটা মানুষের হৃদয়ে। এজন্য ঘৃণার পাত্র হওয়ার আগে সত্যটাকে আপনার জাস্টিফাই করে, কোথায় ধর্ম অবমাননার কথা হলেই সেখানে অ্যাটাক হবে, যারা অ্যাটাক করবে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। আমি বলছি যদি ধর্ম অবমাননা বাস্তবে যদি কেউ করে তার শাস্তি হোক, এটা আমিও চাই, কিন্তু শুধু ইসলামের বেলায় নয়, সনাতনীদের বেলায়ও যেন সেটা হয়। সেটা শুধু বাংলাদেশে ইসলামের বেলায় নয়, ধর্মই। আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমার কাছে সেটা শ্রেষ্ঠ, ইসলামে যারা জন্মগ্রহণ করেছে ইসলাম তার কাছে শ্রেষ্ঠ। আমি কোনো ধর্মকে অবমাননা করার পক্ষে নয়। তবে যদি কেউ করে, যদি কেউ এটা করে থাকে কোনো ধর্মকে হেয়পূর্ণ করার জন্য, তাহলে তার শাস্তি ব্যবস্থা করা হোক, সে যে ধর্মের হোক। আমি কোনো ধর্মের উপরে কথা বলবো না। এই যে দেখুন, অন্তর্বর্তী সরকারের দিকে হাসি লাগে। অন্তর্বর্তী সরকার কার্টুন কিনা এটাই আমার, ওনার বিবেকের মধ্যে কিছু আছে কিনা, উনি কার্টুন সরকার কিনা তাই আমি জানতে পারছি না। ডক্টর ইউনূস অর্থাৎ ওনার আইডি থেকে একটা পোস্ট এসেছে, মূর্তি সরিয়ে খিলক্ষেতের ঘটনাটা, এই মন্দিরটা ভাঙা হয়েছে। এই বাংলাদেশে যদি সরকারি জায়গায় বড় বড় নেতার ঘর থাকতে পারে, মসজিদ থাকতে পারে, বড় জায়গা দখল করে ব্যবসা চালাতে পারে, তাহলে একটা মন্দির উপাসনালয় এটা সরকারি জায়গায় থাকতে পারবে না? এই বাংলাদেশে সনাতনীদের জায়গায় অ্যাভেল সরকারি করে নেওয়া হয়েছে জোর করে। এক ভাই বাংলাদেশে, এক ভাই অন্য বিদেশে আছে, সেই সম্পত্তিগুলো পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে। যদি এটা বিচার করতে যায়, বাংলাদেশি সনাতনীদের সম্পদ ফিরিয়ে দিতে পারবেন তো? একটিবার ভেবেচিন্তে কথা বলতে হবে, ভেবেচিন্তে কাজ করতে হবে। সনাতনীদের জায়গা যদি ফিরিয়ে দিতে যেতে হয়, অন্তর্বর্তী সরকারে পা রাখার জায়গাও নেই। অর্থাৎ সনাতনীরা বিক্রি করে যায় নাই। এত জায়গা এই বাংলাদেশে ঢাকার শহরে যেখানে আমাদের রাজধানী, এই রাজধানীরও কিছু জায়গা যদি এখনো এচে আরেছে এবং পূর্ববর্তী কাগজপাতি দেখা যায়, তাহলে সরকারি অফিস আদালত সবই সনাতনীদের জায়গায়। তাহলে সনাতনী একটা মন্দিরের জায়গা যদি ভাঙতে হয়, তাহলে কি করে সনাতনী ক্ষমতাসীন দলদের অফিস, কার্যালয়, দোকানপাট এগুলো থাকে কি করে? সেটা কি অন্তর্বর্তী সরকার দেখে না? ও মূর্তি ভাঙেনি, এই মিথ্যা কথাটা কি করে অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস, উনি তো একজন ব্যবসায়িক লোক, উনি তো শুনেছিলাম একজন ভালো লোক, ভেবেছিলাম একজন ভালো লোক, কিন্তু ওনার আইডি থেকে যে জিনিসটা ছড়িয়েছে যে না মূর্তি সরানো হয়েছে, সরিয়ে তারপরে মন্দির, কেন মন্দির ভাঙা কি অপরাধ নয়? তাহলে উনি কি বৈধ সরকার? আর যখনই বলা হয়, যখনই সনাতনীদের একটা বিচার এবং কিংবা সুষ্ঠু কোনো কথা বলা হয়, তখনই এরা আওয়ামী লীগের দালাল, এরা ইন্ডিয়ান এজেন্ট, এই যে বিভিন্ন বহির্বিশ্বের এজেন্ট, এই বিভিন্ন কথা বলা হয়। কারণ কি? বাংলাদেশে যদি বলতে হয়, আজকে এনসিপির যে ছেলেগুলো আছে, নাম ধরে ধরে বলতে পারি, এবং এই অন্তর্বর্তী সরকারের সাথে যারা জড়ানো আছে, আওয়ামী লীগের দালাল কি তারা ছিল না?
অনেকেরই আওয়ামী লীগের সাথে জড়ানো ভিডিওগুলো পূর্বের তাদের কথা আর এখনকার কথা যদি দুটোকে এক করা হয় তাহলে প্রত্যেকটা 99% জন আওয়ামী লীগের দালাল ছিল। সনাতনীরা দালাল নয়, সনাতনীরা বেঁচে থাকার জন্য কথা বলে, সনাতনীরা বেঁচে থাকার জন্য লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে। আর আমি যে কথাটা বলছি শুধু সনাতনী নয়, আমি মানুষের কথা বলতে চাই। এই খিলকেতের মন্দিরটা আজকে সেই মানবতাবাদীরা কই? মানবতাবাদীরা কেন দাঁড়ায়নি? অর্থাৎ তাহলে কি বুঝবো যে মানবতাবাদীরাও কি নিশ্চুপ মুখে টেপ মেরে বসে আছে? কোথায় প্রকাশ্যে দিবালোকে যে মন্দিরটাকে মূর্তি সহ ভাঙা হলো, আর সরকার বলছে যে মন্দিরটা আমরা মূর্তি সরিয়ে নিয়েছি। মিথ্যা কথা। এবং একটা সংবাদ পর্যন্ত দেওয়া হয়নি, আগের দিন বলে আসে তার পরের দিনকে মন্দির ভাঙা। তৎসঙ্গে কিছু ক্ষমতাসীন দলের লোক দালালি করতে গিয়ে সনাতনী হোক হিন্দু হোক সেখানে নিজেদের ক্ষমতা প্রচার করার জন্য এবং ভালো সাজার জন্য ওখানে মুখোশধারী লোক মুখোশটাকে খোলবার জন্য গিয়েছে। এগুলো চাই না। আমরা চাই আপনার মুখোশ দেখাতে হবে না, আপনার ভালো কাজ করলে পরে আপনার পক্ষে লোক যাবেই, যে দলের হোক, যে মতের হোক, যে দল আসুক। আমরা সমস্ত আমাকে যে নিরাপদ দিতে পারবে, বাংলাদেশে যে সমস্ত সেই সত্য মানুষগুলো সত্য প্রতিষ্ঠা করতে পারবে এবং যে দল মানুষকে ভালোবাসতে পারবে, যে দল সনাতন ধর্ম নয় বাংলাদেশের সমস্ত ধর্মকে নিরপেক্ষ রাখতে পারবে এবং সমস্ত ধর্মকে নিরাপত্তা দিতে পারবে, সমস্ত মানুষগুলোকে যে নিরাপত্তা দিতে পারবে, দুঃখী মানুষগুলোকে যে শান্তি দিতে পারবে, আমি সেই দলের কাজ করব। এতে আমার কোনো বাছা নেই এবং কোনো বাধা নেই। কিন্তু যতদিন পর্যন্ত যে দলই আসুক তার জুলুম, অত্যাচার, নির্বিচার এগুলো যতদিন পর্যন্ত বন্ধ না করবে, তারা ভালো মানুষ হয়ে সাজলেও আমরা তাদের পক্ষে যেতে পারবো না এবং তাদের কথা আমরা বলতে পারবো না। এখনো বাংলাদেশে ভালো মানুষ আছে। আমি হিন্দু মুসলমান সব বিশেষে সবার কাছে আমার এই যে ভাবচিত্রটা একটু তুলে ধরার চেষ্টা করছি। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা যে গোষ্ঠী আজ বিচারপতি, প্রশাসন, এমনকি বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে যে বিচার করছে, আজকাল বিচার কিন্তু এজলাসে হচ্ছে না। এই ক্ষমতাসীন দলের আওতাধীন গেটের সামনে থেকে বিচার হয়ে যায়। ভিতরে যারা আছে বাইরে থেকে তারা যা বলে দেবে তারাই কাজ করছে। আইন কি একেবারে এত অন্ধ হয়ে গেছে? কালো কাপড় দিয়ে আইন বাঁধা ছিল, কিন্তু এত আইন অন্ধ হয়ে গেল যে শুধু এই চোর বাটপার বদমাশদের জন্য আইন থাকবে, সৎ মানুষের জন্য বাংলাদেশে কোনো আইন নাই। এটা তো সঠিক নয়। এটার জন্য তো বাংলাদেশ স্বাধীন হয়নি। এটার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। 5ই আগস্ট স্বাধীন করেছে। কিসের স্বাধীন হয়েছে? 5ই আগস্ট। আরো আমি মনে করছি এখন সেই 71-এর স্বাধীন হয়েছিল, সেটার পরিবর্তে এখন কিছু জনগোষ্ঠী, কিছু ক্ষমতাসীন জনগোষ্ঠী 5ই আগস্টের নাম দিয়ে এখন আরো বাংলাদেশকে চুষে খাওয়ার এবং মানে বাংলাদেশকে লুটে খাওয়ার একটা ব্যবস্থা শুরু করে দিয়েছে। যতদিন পর্যন্ত আমরা শান্তির সহিত বসবাস না করতে পারবো, তাহলে বসবো অরাজনৈতিকতা সৃষ্টি করে। আমি বলছি যে যেটা স্বাধীন বাংলাদেশে যেটা চাইনি সেটা এখন বর্তমান চলছে। এটা থেকে ফিরে আসার জন্য অনুরোধ করবে এবং বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু হিন্দুরা আজ চুপ। কারণ কি জানেন? এই সংখ্যালঘু হিন্দুরা কিছু আছে, কিছু সংখ্যক আছে, ওরা সেকুলার হয়ে বসে আছে। সেকুলার, হ্যাঁ সেকুলারের প্রয়োজন আছে। যদি সত্যকে আশ্রয় করে সেকুলার হয় তাতে কোনো দাবি নাই। কিন্তু মিথ্যাকে, নিজের চরিত্রটাকে ঢাকার জন্য যদি কোনো সেকুলার হয়ে হিন্দু যদি এ কথাটাকে মিথ্যা করবার জন্য নিজেরা গিয়ে মুখ, ছাগল মার্কা লোকগুলোকে লজ্জা লাগে এদের মুখ দেখতে, যারা নিজের স্বার্থ কায়েমার্থে মানুষকে দুঃখের পথে ঠেলে দিচ্ছে এবং মানুষকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের হিন্দু মুসলমান মানুষকে নিজের একটু সুখের জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে বিপদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমি তাদের ঘৃণা করি এবং সমস্ত বাংলাদেশি তাদেরকে ঘৃণা করে। এই সংখ্যালঘুদের যে দালাল বা অন্য দেশের বিদেশিদের এজেন্ট বলা হয়, এটা কি ঠিক? আমরা কি ভেসে এসেছি বাণিজ্য থেকে? আমরা এদেশে আমাদের পিতৃপুরুষের রক্তের দ্বারা বাংলাদেশ হয়েছে। এই পিতৃপুরুষের রক্তের দ্বারা বাংলাদেশকে হয়েছে। বা আমি বাংলাদেশি, আমি শুধু সনাতনী এবং আমি শুধু হিন্দু নয়, আমি বাংলাদেশি। আমি শুধু হিন্দু বলে এদেশ থেকে বিতাড়িত হতে চাই না। আমি বিতাড়িত হতে চাই না। আমি বাংলায় একজন বাঙালি হিসেবে বেঁচে থাকতে চাই এবং বাংলাদেশে থাকতে চাই এবং বাংলায় যতদিন দেহে প্রাণ আছে আমি বাঙালি হিসেবে লড়াই করে যাব। কোনো সনাতনী, শুধু সনাতনী হিসেবে নয়, আমি বাঙালি হিসেবে বেঁচে থাকতে চাই। কি বাঙালি হিসেবে কি বাংলাদেশে আমাদের বেঁচে থাকার কি কোনো অধিকার নেই? যদি থাকে তাহলে আমাদের বেলায় কেন
আইন চুপ, প্রশাসন চুপ, এবং আমাদের প্রতিটা সত্য ঘটনাকে কেন তুলে না ধরে আমাদের কেন অত্যাচার এবং নির্বিচার চালানো হচ্ছে? প্রতিটা হিন্দু পরিবার মনে করে এই দেশে তার অধিকার নেই, নিরাপত্তা নেই। মানবিক কোন রাজনৈতিক দলও পাশে নেই। এখন হিন্দুদের প্রতি কোনো রাজনৈতিক দলও পাশে নেই, কারণ সমস্ত রাজনৈতিক দল দূরে বসে শুধু তাদেরটা তারা ভাবছে তারা কি করে সামনে ইলেকশনে জিতবে। কিন্তু শুধু জিততে চাইলে জেতা যাবে না, কারণ যদি জনগণের স্বার্থে আপনি না কাজ করেন, জনগণের পাশে না দাঁড়ালে পড়ে, তাহলে ওই স্বৈরাচার তা আপনারাও স্বৈরাচার। কারণ আমার দুঃখ যে বুঝবে না, আমার যন্ত্রণা যে বুঝবে না, আমার চোখের জল যে মোছাতে পারবে না, তাহলে সেও স্বৈরাচার। তাই এই স্বৈরাচার বাংলাদেশকে নিপাত যাওয়ার জন্য আমি আহ্বান করছি, যার মনে আছে সমস্ত ধুয়ে মুছে দিয়ে আমরা মানবতার অধিকার চাই, আমরা বেঁচে থাকতে চাই, শুধু সনাতনী হিসাবে নয়, আমি বাঙালি হিসাবে এই দেশে আমার শক্তি, আমার সামর্থ্য এবং যতদিন আছে আমি বেঁচে থাকার অধিকারটা চাই। বাংলাদেশের সংবিধান কি শুধু সংখ্যাগরিষ্ঠদের জন্য? এটা কি কোনো সংখ্যালঘুদের জন্য নয়? তাহলে যদি সংবিধান থাকে তাহলে সবার জন্য যেন সমান হয়। আর যদি তা না হয়, আন্তর্জাতিক মানব অধিকার সংগঠনগুলো কেন এই বিষয়ে মুখ বন্ধ রাখছে? এই যে আন্তর্জাতিক, আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক বলছি, আমাদের বাংলাদেশে কি আন্তর্জাতিক আছে? বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠনগুলো তারা তো এখন একটু মুখ খুলতে পারে আমাদের জন্য না, বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের যে অরাজনৈতিক যে কার্যকলাপ চলছে এগুলো থেকে বেরিয়ে আসার জন্য এখন একমাত্র আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে পাশে দাঁড়াতে হবে। এবং আমি অনুরোধ করছি তারা যেন একটু কৃপা করে এই যে অত্যাচারগুলোকে বন্ধ করার জন্য সেই আন্তর্জাতিক মহলে যেন তারা একটু পদক্ষেপ নেন। আমাদের দাবি তো বেশি কিছু না। এখন আগে ছিল 8 দফা দাবি, সেটা এখনো আছে। পরবর্তীতে যতদিন পর্যন্ত সেই 8 দফা দাবি আদায় না থাকবে, আদায় না হবে, ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম চালিয়ে যাব এবং চলবে। আর এখন বর্তমানে এই সময়ের সাপেক্ষ সময়ের জন্য আমি দুটো কথা বলছি। ঘটনাগুলো নিরপেক্ষ বিচার ও দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি। কারণ যে ঘটনাগুলো ঘটে চলছে, এই ঘটনাগুলোর কোনো বিচার এবং কোনো আমাদের যে নিরপেক্ষ তদন্ত হচ্ছে না। তদন্ত না করেই একজনকে দোষী বলা হচ্ছে। এটাকে একটু খতিয়ে দেখার জন্য আর একটা সরকারের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পদক্ষেপ নিতে হবে। শুধু মুখে বললে হবে না, বাস্তবে সেটা রূপ ধারণ করাতে হবে। হিন্দু শিক্ষকদের, নারীদের ও ধর্মীয় উপাসনায় নিরাপত্তার বিশেষ কমিটি গঠন। এই যে 3টে বিষয়ে তার কাছে আমরা দাবি জানালাম। যদি এখনো তার কর্ণগোচর না হয়, আমরা আশা রাখি এর পরবর্তীতে, এবং মিডিয়া সংখ্যালঘু নির্যাতনের, যে মিডিয়ায় সংখ্যালঘু নির্যাতনের কথাগুলো দিচ্ছেন এবং দেশবাসী জানে না, সত্য ঘটনা জানতে পারে না, যাতে জানতে পারে মিডিয়াগুলো মিথ্যাকে বন্ধ রেখে সমস্ত মিডিয়া, প্রত্যেকটা মিডিয়া এবং প্রত্যেকটা সাংবাদিক যেন সত্যটাকে উদ্ঘাটন করে। যদি মিথ্যার কোনো আশ্রয় নেয়, সেটা যদি মিথ্যা প্রমাণিত হয়, তার বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা যেন নিতে পারে এবং এই সত্যটাকে সারা বিশ্বে যেন তুলে ধরতে পারে। এই জন্য আমি সমস্ত সাংবাদিকদের কাছে এবং এটা আমি অনুরোধ করব। আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা কারো প্রতি বিদ্বেষ পোষণ করি না, কিন্তু নিজের অস্তিত্ব এবং অস্তিত্ব রক্ষা করার সংগ্রামে পোষণ করছি এবং পিছাতে চাই না। প্রয়োজনে আমরা রাস্তায় নামবো। এবং আমি প্রত্যেকটা সনাতনী নয়, যারা শান্তি চায়, শান্তিপ্রিয় হিন্দু মুসলমান, আমরা বাঙালি জাতি যারা বাংলাদেশে শান্তি চান, আমি আপনাদেরকে আহ্বান করছি, হিন্দু বলে নয়, শুধু মুসলমানকে নয়, শুধু খ্রিস্টানকে নয়, বাংলাদেশে বাঙালি জাতি যারা শান্তিপ্রিয় জাতি, প্রয়োজন বোধে আবার আমাদের মাঠে নেমে আসতে হবে। আমরা মাঠে নামবো যদি অন্যায়ের বিচার না পাই এবং এই অন্যায়কে যারা পোষণ করছে সেই বিচার এবং তাদেরকে আইনের আওতায় না আনে, তাহলে আমরা আবার মাঠে নামবো। কারণ আমরা নিজের অধিকার, বাঙালি হিসেবে নিজের অধিকার চাই এবং মানুষ হিসেবে বাংলাদেশে বাঁচতে চাই। আমি আর দীর্ঘায়ী করব না।
লাইভে আজকে যেটা বললাম ছড়িয়ে দিন, এবং সমস্ত যারা শান্তিপ্রিয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মানুষ আছেন, মনুষ্য জাতি যারা শান্তিপ্রিয় মনুষ্য জাতি, তারা সবাই এখন আমরা বাংলাদেশের এই নির্যাতনের বিরুদ্ধে ধিক্কার ঘৃণা জানাই এবং আমরা এক হব। আমরা প্রয়োজন বোধে আবার রাস্তায় নামবো, এই সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা প্রয়োজন বোধে আবার পথে নামতে প্রস্তুত থাকব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই যে যেখানে আছেন নিরাপদে থাকবেন, সবাই ভালো থাকবেন। জয় নিতাই।